আচ্ছা, সরাসরি আপনার ঘটনায় চলে যাচ্ছি, কি হয়েছিল আপনার সাথে? 2012 এর স্টোরি এটা। আমি তখন ফার্স্ট ড্রাইভিং শিখি। তো দেখা যাচ্ছে যে ড্রাইভিং শেখার পরে আমার ভিতরে একটা এক্সাইটমেন্ট কাজ করতো সবসময়, যে একা একা ড্রাইভ করব বা ড্রাইভারকে সাথে রাখবো না। যদিও প্যারেন্টস সবসময় বলতো যে ড্রাইভারকে রাখতে বা ড্রাইভার সাথে থাকুক সো দ্যাট আমি একটু সেফলি ড্রাইভ করতে পারি, বাট এরকম কখনো আমার সাথে হতো না। আমি দেখা যেত ড্রাইভারকে রাস্তার মাঝখানে নামিয়ে দিতাম এন্ড বলতাম যে আপনি চলে যান, আমি একা একা ড্রাইভ করি। তো হ্যাং আউট ফ্রেন্ডসদের সাথে সবকিছু মিলিয়ে এরকম বেশ কয়েকবার দেখা গেছে আমি হাইওয়েতে চলে গেছি। তো 2012 এর লাস্টের দিকে আমার সাথে যেটা বেসিক্যালি হয়, গাজীপুরে আমার খালামণি থাকে। তো একদিন আমি আমার বেস্ট ফ্রেন্ড নিশাদকে ফোন দিয়ে বলি যে গাজীপুরে যাব, তো ওকে রেডি হতে বললাম এন্ড সো দ্যাট আমি ওকে নিয়ে যেতে পারি। নিশাদ আমার বাসায় আসলো, দেন আমরা দুজন মিলে স্টার্ট করলাম গাজীপুরের জন্য। গাজীপুরে যাচ্ছিলাম, যখন আমরা স্টার্ট করি তখন অলমোস্ট অ্যারাউন্ড 6 PM, 6টার পরে আমরা স্টার্ট করি। তো আম্মু চাচ্ছিল না যে আমি যাই, বাট যখন নিশাদ আমার সাথে ছিল তো আম্মু বললো যে ওকে ফাইন। তো যখন আমরা গেলাম তো সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজানও দিল। তো রাস্তাটা খুব একটা বেশি কমফোর্টেবল ছিল না আমার জন্য। গাজীপুরে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আই গেস আই ওয়াজ ড্রাইভিং ওই টাইমগুলোতে। তো রাস্তার মাঝখানে যখন ড্রাইভ করতে করতে যখন সন্ধ্যা হয়ে আসে তখন কিন্তু রাস্তাটা পুরোটা অন্ধকার থাকে, ওখানে তেমন কোনো লাইট ছিল না, কিছু ছিল না। আমি যখন ড্রাইভ করছিলাম আই ডোন্ট নো ওয়াই আমার নিজের কাছে খুব ভয় লাগতেছিল, এবং আমার পাশে যখন নিশাদ ও বলতেছে যে দোস্ত ভয়ের কিছু নেই, এর আগেও তুই অনেক ড্রাইভ করছিস, অনেক হাইওয়েতে গেছিস, সো ইটস নট আ বিগ ডিল ফর ইউ, তুই ড্রাইভ কর। আমার কাছে কেন জানি মনে হচ্ছিল সামথিং স্পেশাল, কারণ আমি কখনোই এত ভয়, ওই দিন যে অতটা ভয় পেয়েছিলাম আমি আমার লাইফে এতটা ভয় কোনো দিনও পাইনি। তো সিরিয়াসলি আই ডু নট ওয়ান্ট টু রিমেম্বার দ্যাট ডে এনি মোর ইন মাই লাইফ। তো যাই হোক, আমি যখন চালাচ্ছিলাম গাড়িটা তখন অলমোস্ট আমি বলেছি যে 6টার দিকে আমি স্টার্ট করি, এবং গাজীপুর হচ্ছে আমার খালামণির বাসা। গাজীপুর কিন্তু ঢাকা থেকে খুব একটা বেশি দূরে না, বাট গাজীপুরে একটু ভিতরে, একটু না বেশ ভিতরে আমার খালামণির বাসা, মানে গাজীপুরের মধ্যেই পড়েছে। এবং হ্যাঁ, আমি কিন্তু বেসিক্যালি উত্তরায় থাকি। তো উত্তরা থেকে গাজীপুর কিন্তু খুব একটা ডিস্টেন্স না, আমি কিন্তু ইজিলি রিচ করতে পারতাম। কিন্তু আমি আপনাকে বললাম না যে আমি 6টার দিকে স্টার্ট করেছি। 6টার দিকে স্টার্ট করার পরও আমি যখন গাজীপুরে ঢুকি, এন্ট্রি করি, আমার কেন জানি মনে হচ্ছিল যে রাস্তা শেষ হচ্ছে না। আই ডোন্ট নো আমি কোনো হ্যালোসিনেশনে ছিলাম, কি হয়েছে আল্লাহ নোস, কিছু বুঝতেছিলাম না। এবং আমার খালি বারবার মনে হচ্ছিল, আমি নিশাদকে বলি নিশাদ দোয়া পড়তে থাক, আমি নিজেও দোয়া পড়তেছিলাম। কেন মনে হলো যে না দোয়া পড়া উচিত, বা কি কাজ করছিল? ওই যে বলে না যে কোনো ভয় নাকি অ্যাক্সিডেন্ট করবে, বিপদ আসার আগে ইউ ক্যান ফিল দিস, ইউ ক্যান সেন্স ইট, এন্ড আই সেন্সড ইট সিরিয়াসলি। আমি খুব ভালোভাবে সেন্স করতে পারছিলাম যে সামথিং ইজ গোয়িং টু বি রং, কিছু একটা খারাপ হতে যাচ্ছে। এবং আমি ওই যে বললাম গাজীপুরে যে একটু ভিতরে, একটু ওখানে একদম লাইট ছিল না, আরো বেশি ভয় লাগছিল। পুরো জিনিসটাই মনে হচ্ছিল যে আমি কোনো ভূতের মুভি দেখে মাত্র বাসা থেকে বের হয়েছি, এখন ওটা আমার মাথার মধ্যে চলতেছে। বাট ট্রাস্ট মি, আমি যেটা ফিল করে এসেছি বা আমি যেটা দেখে এসেছি, I can't even express properly right now, but still try করতেছি বলার আপনাকে। আমার কাছে বাইরে মনে হচ্ছিল আমার গাড়ির সামনে দিয়ে একটা শ্যাডো চলে যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, হোয়াইট কালারের কোনো ড্রেস পরা। It sounds so filmy, but it happened. Basically it happened. I can see this whenever I close my eyes. আমার মনে হচ্ছিল যে আমি গাড়িটা তার মধ্য দিয়ে যাচ্ছে, এবং আমি যখন ড্রাইভ করছি আমি কিন্তু মিডলে গিয়ে থেমে যাচ্ছি। আমার কাছে মনে হচ্ছিল যে কেউ আমার সামনে দিয়ে যাচ্ছে, সো আই হ্যাভ টু সেভ হার লাইফ, বিকজ আমি যদি তার উপর দিয়ে যাই শি মাইট ডাই, রাইট? সো আমি এটা করতে পারছিলাম না। তো আমি যতবারই গাড়ি থামাচ্ছি তখন আর শ্যাডোটা দেখছি না, গাড়ি স্টার্ট করছি, ড্রাইভ করা স্টার্ট করছি, তখন আমি আমার চোখের সামনে শ্যাডো দেখছি। তো শ্যাডোটা তো আমার সামনে দিয়ে যাচ্ছিল, আই ওয়াজ ড্রাইভিং, তো আমি একদম ড্রাইভিং সিটে বসা। তো আমার কাছে মনে হচ্ছিল যে আই শুড স্টপ দ্য কার, বিকজ যদি আমি গাড়িটা চালাই সে মহিলাটা হয়তো মারা যেতে পারে, শি মাইট ডাই, সো আই হ্যাভ টু স্টপ ইট। বাট যখন আমি গাড়িটা স্টপ করলাম আমি কিন্তু কি দেখতে পাচ্ছিলেন, বোঝা যাচ্ছিল যে সেটা মহিলা? আমি আপনাকে বললাম না যে শ্যাডোটা ছিল, শি ওয়াজ ওয়্যারিং আ শাড়ি, হোয়াইট কালার একটা সাদা শাড়ি পরা ছিল। আচ্ছা আচ্ছা। As I already mentioned, it sounds so filmy, but it actually happened with me, with my best friend. So, I just thought যে আমি একটা ব্রেক নিই। আমি একটু সময়ের জন্য নিজেকে রিল্যাক্স করলাম। নিশাত আমাকে অনেক পানি টানি খাওয়ালো, বললো যে দোস্ত, ও কিন্তু বেসিক্যালি কিচ্ছু দেখছিল না, যা দেখছিলাম আমি। তখন রাত আই গেস 8টা বাজে। আমি আপনাকে বলছি আমি 6টার দিকে স্টার্ট করেছি, আর আমি 8টার মধ্যেও গাজীপুরে জাস্ট
একটু ভিতরে ঢুকেছি, আমি কিন্তু পুরোটা ঢুকতে পারিনি গাজীপুরে। আমার কাছে বারবার মনে হচ্ছিল যে না, রাস্তা তো শেষ হচ্ছে না। আচ্ছা, তারপর হাইওয়ের মাঝে কি ব্রেক করলেন নাকি? মানে এমন হয় না যে হাইওয়ে থেকেও শাখা প্রশাখা কিছু রোড বের হয়? না, হাইওয়ের মিডলে ছিলাম। আচ্ছা, হ্যাঁ, মিডলে ছিলাম, এবং এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হলো যে আমার আশেপাশে একটা মানুষও ছিল না। আমার আশেপাশে কোনো, আমি যে কারোর কাছ থেকে কোনো হেল্প নিব বা কাউকে একটু বলবো যে আমাকে একটু হেল্প করেন, বিকজ আই ওয়াজ রিয়েলি ভেরি স্কেয়ার্ড। আমি আসলে আপনাকে কিভাবে বুঝাবো আমি নিজেও বুঝতে পারছি না। আমরা দুটো মেয়ে, আপনি জাস্ট চিন্তা করেন, আমরা দুটো মেয়ে একটা হাইওয়েতে, এবং অসম্ভব অন্ধকার, সেখানে দেয়ার ওয়াজ নো ওয়ান বাই আওয়ার সাইড। সো we were waiting যে যদি কেউ আসে আমাদেরকে একটু হেল্প করে। সো we were waiting for someone যে একটু। রাস্তা কি একদম খালি ছিল? একদম তো মানে গাড়ি তো খালি ছিল। সবসময় চলে, হয়তো গাড়ির আনাগোনা আসা হচ্ছে, বাট কিন্তু ওখানে মানে কোনো গাড়ি একদম যে রাস্তায় দাঁড়িয়ে আছে এই টাইপের কিছু ছিল না। আচ্ছা, তো আমি না আসলে বেসিক্যালি বুঝতে পারতেছিলাম না যে অ্যাট দ্যাট মোমেন্টে হোয়াট শুড আই ডু। তো নিশাদ আমাকে বললো যে দোস্ত যা হবার হবে তুই স্টার্ট কর, আমরা খালামণির বাসায় যাই, আমরা আজকে খালামণির বাসায় স্টে করি, আমরা সকালবেলা ইনশাল্লাহ খালামণির বাসা থেকে বের হবো। তো আমাদের প্ল্যানটা ওরকমই ছিল। আমার আসলে স্ট্রেংথ পাচ্ছিলাম না যে আমি আবার ড্রাইভ করব, আবার যাব। তো মানে অনেক বেশি নার্ভাস ছিলাম। I got really very scared. তো আমি আল্লাহর নাম নিয়ে আবার স্টার্ট করলাম। আমি বললাম না, স্টার্ট করা মাত্র আমি শ্যাডোটা দেখতে পাচ্ছি। ইট ওয়াজ লাইক শি ইজ নট অ্যালাউইং মি টু ড্রাইভ। সে চাচ্ছিলই না যে আমি ড্রাইভ করি বা আমি এখান থেকে বের হই। আমি নিশাদকে বললাম যে নিশাদ এখানে কেউ দাঁড়ায় আছে, এন্ড নিশাদ বলতেছে না দোস্ত এখানে কেউ দাঁড়ায় নাই, আই এম নট সিইং এনিওয়ান, বাট তুমি কোথা থেকে দেখতেছো? আমি বললাম না দোস্ত ট্রাস্ট মি, আমার এখানে সামনে দাঁড়িয়ে আছে। তো আই জাস্ট ক্লোজড মাই আইজ এন্ড আই স্টার্টেড ড্রাইভিং এগেইন। আমি সবকিছু ভুলে যাই, কারণ আমার কাছে মনে হচ্ছিল যেহেতু নিশাদ দেখতে পাচ্ছে না, যেহেতু আমি দেখতে পাচ্ছি, সো আমার মাঝেই প্রবলেম আছে। মেবি হ্যালোসিনেশন স্টার্ট আমার মধ্যেই হয়েছে, এখানে কিছুই নেই। সেই প্রবলেমটাকে পাত্তা না দিয়ে আবার এক্স্যাক্টলি, হ্যাঁ, এখানে এটাকে ফোকাস না করে আমরা স্টার্ট করি। এবং আমি যখন ড্রাইভটা করা স্টার্ট করলাম, একটা পর্যায়ে গিয়ে দেখলাম যে না, আই এম নট সিইং এনিথিং এনিমোর। তো আই ওয়াজ থ্যাঙ্কিং আল্লাহ যে যাক কিছু নেই। তো আমার পিছনে যে ব্যাক সিট, আমার কেন জানি ওখানে চোখ চলে গেছে সাডেনলি। আমি দেখলাম যে মহিলাটা পিছনে বসে আছে। মহিলাটা পিছনে যখন বসেছে, এবং যখন আপনার সামনে দিয়ে যাচ্ছিল গাড়ির সামনে দিয়ে, তখন তো ছায়ার মতো যাচ্ছিল। কিন্তু যখন আমাকে আমার ফ্রেন্ড বললো যে না, এটা তোমার হ্যালোসিনেশন, তোমার কোনো ভুল হচ্ছে, তুমি ড্রাইভ করো, এখানে কিছু নেই, ইনশাল্লাহ আমরা সেফলি রিচ করতে পারবো খালামণির বাসায়। এত রাতে তুমি চালাচ্ছ তো, আর এখানে আশেপাশে কেউ নাই, তো এটা তোমাকে একটু মানে ভয় পাওয়াই দিচ্ছে। আমিও ভাবলাম যে হ্যাঁ মেবি সামথিং এরকম কিছু একটা হয়েছে। বাট যখন আমি স্টার্ট করলাম, শ্যাডোটা কিন্তু সামনে আর ছিল না। তো আমি আমার লুকিং গ্লাস দিয়ে পিছনে তাকাচ্ছিলাম বারবার, আমার চোখ অটোমেটিক্যালি পিছনে যাচ্ছিল। এবং আমি যখন দেখলাম যে মহিলাটা পিছনে সাদা শাড়ি পরে বসা আছে, এত জোরে চিৎকার দিই যে নিশাদ ইভেন গট স্কেয়ার্ড যে কি হলো। আমি তখন বললাম যে দোস্ত লুকিং গ্লাসে আমি মহিলাটাকে দেখছি। তো আমি আমার বেস্ট ফ্রেন্ড নিশাদকে বললাম যে লুকিং গ্লাস দিয়ে একটু তাকাতে। তো পিছনে তাকালো, ও কিছুই দেখে না। আমি বুঝলাম না কি হচ্ছে, আমি কেন সবকিছু দেখতে পাচ্ছি এন্ড ও কিছু দেখতে পাচ্ছে না। এটার কোনো রিজনই আমি ফাইন্ড আউট করতে পারলাম না এখন পর্যন্ত। ও বিশাল একটা জোরে ধমক দিল, নাবিলা অনেক হয়েছে তোমার ড্রামা, ইদার তুমি আমাকে খালামণির বাসায় নামাও অথবা আমাকে আমার বাসায় নামায় দিয়ে আসো। দিস ইজ সো নট ডান। আমরা দুইটা মেয়ে রাস্তার মাঝখানে বসে আছি। ইট ডাজ নট মেক এনি সেন্স আমরা কি করতেছি না করতেছি। তোমার আম্মু বলছো বাসা থেকে বের হতো না, তারপরে তুমি বের হয়েছো। অ্যান্ড আই স্টার্টেড ক্রাইং। আমি কান্না শুরু করে দিই। নিশাদ দেন হাগড মি টাইট। ও আমাকে হাগ দিল খুব জোরে একটা। অ্যান্ড নিশাদ আমাকে বললো যে ওকে ফাইন, তুমি এক কাজ করো, তোমার আম্মুকে ফোন দাও। তা আমি ফোন দিলাম আম্মুকে। আম্মু ফার্স্ট টাইম ফোন পিক করে নাই, সেকেন্ড টাইমে গিয়ে করলো। এন্ড আই ওয়াজ ক্রাইং। আমি বলছি আম্মু ড্রাইভারকে একটু পাঠাও। আম্মু আজ করলো কি হয়েছে? আমি বললাম আম্মু কিছু না, আমি না আজকে কেন জানি গাড়ি চালাতে পারতেছি না, তো তুমি প্লিজ একটু ড্রাইভারকে পাঠাও, আমরা গাজীপুর হাইওয়েতে মিডলে এসে আটকায় গেছে। সো স্যান্ড হিম, আমাদেরকে একটু নিয়ে যাক উনি। ওয়েট করতে 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 আম্মু আমাকে অলমোস্ট 15 মিনিট পরে ফোন ব্যাক করলো। ব্যাক করে বললো যে ড্রাইভার তো আসতে পারতেছে না বিকজ তার ওয়াইফ সিক। এখন আমি কি করব? এখন আমি কিভাবে আম্মুকে আমার প্রবলেম গুলো খুলে বলবো? বিকজ আম্মু অলরেডি বলছে যে ডোন্ট গো। আম্মুরও ভালো লাগতেছিল না যে এত রাতে বের হচ্ছি, বিকজ আমি আম্মুর কথা শুনি নাই। সো আই হ্যাভ টু পে ফর ইট নাও। তখন আমার মাথায় এটাই চলতেছিল যে ইয়েস আই হ্যাভ টু পে ফর ইট নাও, বিকজ আমি আম্মুর কথা শুনি নাই। এখন ইদার আমি মরবো না হয় বাঁচবো। আমার মনে হচ্ছিল যে আজকে আমার লাস্ট দিন, আমার কাছে আর কোনো টাইম নাই। আমি আমার ফ্যামিলির কাছে ব্যাক করতে পারবো না, আমি আমার বেস্ট ফ্রেন্ডকেও তার ফ্যামিলির কাছে ব্যাক করাতে পারবো না।
আমি আবার স্টার্ট করলাম। আমি ভাবলাম যে যা হবার হবে, বিকজ এইভাবে একটা জায়গায় স্টাক হয়ে থাকার কোনো মানে হয় না। তাও আবার হাইওয়ের মতো। এক্স্যাক্টলি সো ইটস বেটার টু গো অন। যা হবার হবে, তকদিরে থাকলে বাঁচবো, না হলে মরে যাবো। এগেইন আই স দ্য উম্যান আমার কোথায়? গাড়ির পিছনে? গাড়ির পিছনে। এখন ব্যাপারটা এমন হয়ে গেছে, গাড়ির পিছনেও তাকে দেখছি, গাড়ির সামনেও তাকে দেখছি। তো ব্যাপারটা কতটুকু মানে টেরিবল হতে পারে আপনি জাস্ট একটু ভাবেন। এটা শুধু আপনি দেখছেন? আমি শুধু দেখছি। মানে যখন সামনের দিকে তাকাচ্ছেন তখন দেখেন যে গাড়ির সামনে এবং লুকিং গ্লাস দিয়ে যখন পিছনে দেখাচ্ছি, পিছনে উঠছে, মানে আমার পুরো শরীর দিয়ে ঘাম ঝরছিল। আমি কোনো ক্লুই পাচ্ছিলাম না যে এটা কি হচ্ছে। হ্যালুসিনেশনের তো একটা লিমিটেশন থাকে। ম্যান, এটা কি টাইপের হ্যালুসিনেশন ছিল আমার লাইফে। এবং যখন একটা সময় গিয়ে কিন্তু আমি কন্ট্রোল হারাই ফেলি। আই কুডন্ট ড্রাইভ প্রপারলি। আমি একদম ড্রাইভ করতে পারতেছিলাম না। আমি কিন্তু বেশ ভালো ড্রাইভ করি, এটা আমার ফ্রেন্ডসরা সবসময় বলে, এবং আমি নিজেও জানি যে আই এম প্রিটি গুড অ্যাট দিস। বাট ওই দিনের পর থেকে আই হ্যাভ স্টপ ড্রাইভিং ফর এভার। আমি আর ড্রাইভ করা ছেড়েই দিয়েছি, একদমই ছেড়ে দিয়েছি। যাই হোক, তো আমি যখন একটা সময় গিয়ে কন্ট্রোল হারাই ফেলি, গাজীপুরের অনেক রাস্তাটা কিন্তু একদম চিকন টাইপ, একটু সরু টাইপ। মানে হাইওয়ে তো, হ্যাঁ হাইওয়েতে আপনি কতটুকু যেতে পারবেন? মানে একই তো আপনার কন্ট্রোল নাই, তার উপরে হচ্ছে আপনি মানে ভয় পেয়ে গেছেন, নার্ভাস হয়ে গেছেন, আপনি প্রপারলি চালাতে পারতেছেন না, আপনি মিডলে থামতেও পারতেছেন না। মানে দ্যাট ওয়াজ এ মোমেন্ট আই উইল এভার নেভার ফরগেট। মানে কখনোই ভোলা সম্ভব না। তো আমি যখন ডিসিশন নিলাম যে নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স, আমাকে গাড়ি চালাতে হবে, ঠিক আছে, আমার ভিতরে হ্যালুসিনেশন কাজ হচ্ছে তো হোক, আমি আর নিশাদকে এসব বললামও না কিছু, আমি আমার মতো করে চালাচ্ছি। এবং আমি কিন্তু স্টিল দেখছি টোটালি ক্লিয়ার যে আমার পিছনে মহিলাটা বসে আছে। আমি এটা কতবার নিশাদকে বলবো, বিকজ ও তো কিছুই দেখতেছে না আর আমি সব দেখে যাচ্ছি। তো হাইওয়ে তো অনেক ডান দিকে বাম দিকে অনেক ছোট ছোট সরু রাস্তা আছে। তো আমি একটা পর্যায়ে গিয়ে কি করলাম, স্ট্রেট না গিয়ে আমি বাম দিকে টার্ন করলাম গাড়িটাকে টার্ন করার পরে যেটা হলো, ওইখানে গিয়ে গাড়িটা আমি থামিয়ে দিই, কারণ আমার খালামনির বাসাটা কিন্তু একদম মানে একটু গ্রাম টাইপের, ভালো বেশ দূরে, অনেক বেশি দূরে। মানে গাজীপুরের মাঝেও যে ছোট ছোট গ্রামগুলো। হ্যাঁ এক্স্যাক্টলি ওরকম টাইপের। তো ওখানে আমি যখন দেখছি যে আমি স্ট্রেট তো চালাতে পারতেছি না, সো আই থট যে আমি এভাবে করে গাড়িটাকে নিয়ে যাই, একটু টার্ন করে বাম দিকে ঢুকাই দিই। সো আমি ওইটাই করলাম এবং ওইখানে গিয়ে আমি গাড়িটা থামানোর পরে আই টুক এ ব্রেক। আমি পানি টানি খেলাম, নিশাত আমাকে পানি দিল। আমাদের কাছে পানি ছাড়া কোনো খাওয়াও ছিল না, মানে আমাদের দুজনের অনেক ক্ষুধা লাগছিল, খাওয়া দাওয়া কিছুই নাই। তো ওই রাস্তাটাতে যখন নামালাম গাড়িটাকে, কিছুক্ষণের জন্য ওখানে বললাম না ব্রেক নিলাম, ব্রেক নেওয়ার পরে পানি টানি খেলাম, যাই করলাম। তারপর হাইওয়ে থেকে সরু রাস্তাটা যেটা ছিল ওখানে চলে গেছে। হ্যাঁ সরু রাস্তাটা আবার স্টার্ট করার পর আমি আপনাকে মেনশন করেছিলাম যে আমার হাতে কিন্তু কোনো কন্ট্রোল নাই, আর আমি ঠিকভাবে চালাতে পারছিলাম না। এইবার আমার সাথে যেটা বেসিক্যালি হলো যে গাড়িটা অটো চলছে, আমি কিচ্ছু করতে পারছিলাম না। আমি বারবার এটাকে রাইট টার্নে নিতে চাচ্ছিলাম, এটা বারবার লেফটে চলে যাচ্ছে অটোমেটিক্যালি। এবং আমি এটা কিন্তু নিশাদ দেখতে পাচ্ছিল। তখন নিশাদ ফর দ্য ভেরি ফার্স্ট টাইম নিশাদ ফিল করলো যে সামথিং স্পেশাল, এখানে কিছু একটা তো হচ্ছে। নিশাদকে যখন আমি দেখাচ্ছিলাম, এবং অন্ধকার কিন্তু একটু একটু করে বাড়ছিল, এত বেশি বাড়ছিল যে আমি আর চোখে কিছুই দেখতে পাচ্ছিলাম না। তো নিশাদকে দেখানোর পর নিশাদ যখন ভয় পেয়ে গেল, তো আমরা দুজনেই এখন সেম কন্ডিশনে। যদিও নিশাদ কিছু দেখতে পাচ্ছে না, কোনো শ্যাডো বা কোনো মহিলা ও কিছুই দেখে নাই, বাট ও ফিল করতে পারতেছে বা ও দেখতেছে যে আমার কন্ডিশনটা কি। তো যাই হোক, আমরা ওই সরু রাস্তা থেকে বের হয়ে ড্রাইভ করছিলাম। তখন আমার মনে হচ্ছিল যে আমার হাতে তার কোনো ব্যালেন্সই নাই, এখন আমি কি বা করতে পারি। আমি যেটাকে রাইটে টার্ন করতে চাচ্ছি সেটা লেফটে টার্ন হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। আই ওয়াজ থিঙ্কিং যে আই গেস এটা আমার লাস্ট টাইম, আই এম গোয়িং টু ডাই, ইনক্লুডিং মাই বেস্ট ফ্রেন্ড। আমার বেস্ট ফ্রেন্ড আর আমি একসাথে মারা যাচ্ছি। তো যাই হোক, সেখানে একটা পর্যায়ে গিয়ে যখন আই লস্ট মাই টোটাল ব্যালেন্স, আমি সামহাও গাড়ি থেকে পড়ে যাই। আমি জানি না কি হয়েছে ওই মুহূর্তে, এত বেশি ডার্ক ছিল রাস্তাটা, আমি কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না চোখে। সামহাও পড়ে যাই। পড়ে যাওয়ার পরে যেটা হলো, গেটকে নিজেই খুলে ফেলেন। গেটটা কিভাবে খুলেছি, কোন সেন্স থেকে খুলেছি আমার এখন কিছুই মনে নাই। আমার কাছে খালি মনে হচ্ছিল, আমার মনে হচ্ছিল যে গেটটা সামহাও কেউ নিজে থেকে খুলে দিচ্ছে আর বলছে গেট থেকে বের হয়ে যাও। গেটটা কিন্তু আমি যখন গেটটা খুলে আমি ওখান থেকে পড়ে যাই আর কি। আমি যখন পড়ে যাই তখন মানে আমার সেন্স হারানোর একটু আগে আমি দেখছিলাম যে গাড়িটা আস্তে আস্তে খাদের দিকে পড়ে যাচ্ছে, খাদের দিকে চলে যাচ্ছে, এবং আমার বেস্ট ফ্রেন্ড ওখানে বসা, গাড়ির ভিতরেই বসে, এবং অ্যাট দ্য সেম টাইম আমি মহিলাটাকে দেখি ঠিক আমার গাড়ির ভিতরে। এরপরে যা হওয়ার তা তো হইলই, গাড়িটা খাদে পড়ে গেল অ্যান্ড আই লস্ট মাই সেন্স ফেরার পরে আমি দেখলাম যে আমি
হাসপাতালে, এর মাঝখানে কি হয়েছে, কে আমাকে হাসপাতালে নিয়ে গেছে, কিভাবে কি হয়েছে আমি কিচ্ছু জানি না। শুধু সেন্স ফেরার পরে দেখলাম যে আম্মু, ফুপ্পি, খালামণি সবাই ছিল। and they told me যে my best friend is no more. and আমি স্টিল এটাই বিলিভ করি যে আমার কারণে আমার বেস্ট ফ্রেন্ড আজকে দুনিয়াতে নাই। জাস্ট বিকজ আমি চাচ্ছিলাম আমি ড্রাইভ করে খালামণির বাসায় যাব। I called her, I asked her to come to my home. আমার বাসায় আসলো আমার ফ্রেন্ডটা টু সাপোর্ট মি, এন্ড আমাকে সাপোর্ট করতে গিয়ে আমার বেস্ট ফ্রেন্ড চলে গেছে দুনিয়া থেকে। I will never forgive me. আমি কখনোই আমার নিজেকে মাফ করতে পারবো না। এন্ড আমার বেস্ট ফ্রেন্ড যেখানেই আছে সেজন্য ভালো থাকে। দ্যাটস ইট। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আপনাকে নাবিলা। ওকে, আপনার নামটা এবং পরিচয়টা বলুন। আমি মিম, আমি এই মুহূর্তে ইডেন মহিলা কলেজে পড়াশোনা করছি। আচ্ছা, সরাসরি আমরা আপনার ঘটনায় চলে যাচ্ছি। কি হয়েছিল আপনার সাথে? জি অবশ্যই। আজকে আমি যে ঘটনাটা বলবো সবার সামনে, সেটা আসলে ঠিক আমার সাথে ঘটেনি, সেটা আমার বড় ভাইয়ের সাথে ঘটেছে। এটা আজ থেকে আরো 3-4 বছর আগের কাহিনী। তখন আমার ভাইয়া স্টুডেন্ট ছিলেন, তো উনি পড়াশোনার পাশাপাশি উনি আরো কিছু ছাত্রছাত্রী পড়াতেন। তো যেখানে উনি পড়াতেন সেই জায়গাটা ছিল যাত্রাবাড়ি, তখন আমরা ওদিকেই থাকতাম। ভাইয়া বেশ কিছু স্টুডেন্ট পড়াতেন, তো প্রায় পড়াতে পড়াতে তার সন্ধ্যা হয়ে যেত। তো উনি লাস্ট যে স্টুডেন্টটা পড়াতেন উনি যাত্রাবাড়িতে থাকতেন। তো ওনারা যে বিল্ডিংটাতে থাকতেন সেটা ছিল 10 তলা একটা বিল্ডিং, আর বিল্ডিংটা সিচুয়েশনে ছিল এরকম যে 3 তলা পর্যন্ত, ফার্স্ট ফ্লোর থেকে 3rd ফ্লোর পর্যন্ত ছিল একটা হসপিটাল, এবং তারপরে যে ফ্লোরগুলো সেখানে মানুষজন থাকতেন ফ্ল্যাট ভাড়া নিয়ে। তো যথারীতি একদিন ভাইয়া তার রেগুলার কাজ শেষ করে সন্ধ্যার দিকে, তখন প্রায় 7টা 7:30 বাজে, তো উনি ওই বাসায় গেলেন স্টুডেন্ট পড়াতে। তো ভাইয়া যখন লিফটে উঠলেন, লিফটে ওঠার কিছুক্ষণ পরে 4th ফ্লোরে গিয়ে ভাইয়া দেখলেন যে লিফটে কিছু লোক উঠলো, তাদের সাথে একটা মেয়েও ছিল, একটা মেয়ে এবং আরো 2-3 জন ছিল। তো ভালো কথা, লিফটে করে তারপর যখন আবার তারা ওঠা শুরু করলেন, প্রায় 5th ফ্লোরে গিয়ে যাই না কেন হঠাৎ করে মেয়েটা অজ্ঞান হয়ে পড়ে গেলেন। কোনো রিজনও ছিল লিফটের না। মধ্যে? জি, সেরকম কোনো কারণও ছিল না। ফার্স্টে তাকে দেখে বোঝাও যাচ্ছিল না যে সে সিক বা এনিথিং এলস। হঠাৎ করে ঘটনাটা ঘটলো। যাই হোক, লিফটে যারা ছিল তারা মেয়েটাকে ধরাধরি করে এক সাইডে নিয়ে বসালেন, তার পানি খাওয়ানোর চেষ্টা করলেন। তো ঠিক এই মুহূর্তেই হঠাৎ করে লিফটটা বন্ধ হয়ে যায়। লিফট টোটালি অন্ধকার, কোনো সাউন্ড পাওয়া যাচ্ছিল না, কিছুই না। প্রায় 5-10 মিনিটের মধ্যে এরকম ছিল, লিফট বন্ধ ছিল। তো যাই হোক, ভাইয়াদের আর কিছুই করা ছিল না, যে যার মতো দাঁড়িয়েছিলেন এই 5-10 মিনিট। বাকি যে 4-5 জনের কথা বলছেন তারা কি সেই অ্যাপার্টমেন্টের মানুষ, মানে অ্যাপার্টমেন্টে থাকেন? জি, তারা ওই অ্যাপার্টমেন্টেই থাকেন। আচ্ছা। কিছু কিছু সেই হসপিটালের ডক্টরও ছিলেন, তাদের মধ্যে 2-1 জন। তো যাই হোক, যখন লিফটে আলো আসলো, কারেন্ট আবার চালু হলো, জেনারেটর দিয়ে চালানো হয়েছিল, তখন সবাই যেটা লক্ষ্য করলেন যে মেয়েটা তার আগের জায়গাতে আর নেই। আচ্ছা। কেন, কি বৃত্তান্ত, কেউই সেটা নিয়ে আর কোনো কথাও বললেন না, কেউ সেটা নিয়ে মাথাও ঘামালেন না। তো যে যার মতো এরপর যখন লিফট চলা শুরু করলো, যে যার মতো যার যার ফ্লোরে নেমে গেলেন। তো ভাইয়া যে ফ্লোরটাতে যাচ্ছিলেন সেটা হচ্ছে 8th ফ্লোরে। তো ভাইয়াও একটা পর্যায়ে গিয়ে নেমে গেলেন, বাট তার মাথায় তখন ওটা কাজ করছিল যে এটা কিভাবে পসিবল, একজন মানুষকে আমি এইমাত্র দেখলাম অথচ এখন নেই, হাওয়া। বাট এখানে তার কিছুই করার ছিল না। সে ভাইয়া 8th ফ্লোরে নেমে গেল। সো যখন সে তার স্টুডেন্টের ফ্ল্যাটে যাবে, তখন সে খেয়াল করলো যে 9th ফ্লোর থেকে কাকে যেন স্ট্রেচারে করে নামানো হচ্ছে। তো ভাইয়ার একটু কিউরিয়াসিটি হলো যে আচ্ছা কাকে নামানো হচ্ছে, একটু দেখি তো। তো ভাইয়া যখন সিঁড়ির সামনে গিয়ে দাঁড়ালো, কিছুক্ষণ পরে স্ট্রেচারে করে একজনকে নামানো হলো, এবং ভাইয়া দেখে টোটালি শকড, বিকজ সেটা ছিল ওই মেয়েটারই লাশ। আচ্ছা, ওই মেয়েটা মারা গেছে? জি। আচ্ছা, কিভাবে মারা গেছে বা কি হয়েছিল এটা কি? সেটা শুনেছি পরে যে স্ট্রোক করেছিল, সে ওখানে মারা যায় স্ট্রোক করে তার নিজের বাসায়। ওখানে সে একাই থাকতো, তার আর কেউ ছিল না সাথে। তাহলে লাশ যারা নামাচ্ছিলেন তারা কি ছিল? তারা ওই হসপিটালের লোকজন ছিলেন। নিচে যে হসপিটালটা ছিল ওখানে ছিল, কারণ ওখানে ওনার সাথে যে ওনার যেই মেইড থাকতো, ওই মহিলার যে মেইড থাকতো, উনি সকালবেলা কাজ করতে এসে এই ঘটনা দেখেন। তখন উনি নিচে ডাক্তারদেরকে জানান, এবং তখন তারা এসে আর কি স্ট্রেচারে করে তাকে নিয়ে যায়।
বাট এরকম ঘটনা ভাইয়ার সাথে কেন হলো, সেই লিফটের মধ্যেই কিভাবে তাকে দেখলো, এটার আসলে কোনো ব্যাখ্যা এখন পর্যন্ত আমরা বুঝে উঠতে পারিনি যে কিভাবে সম্ভব। এবং শুধু আপনার হ্যাঁ, ভাইয়ের সাথে আরো 4-5 জনও ছিলেন, তারাও সেটাই, দেখেছেন। ভাইয়ার সাথে আরো 4-5 জন ছিলেন, তারাও দেখেছে, তারাও তাকে টাচও করেছে। বাট যখন কারেন্ট আসলো, যখন তারা আবার ওখানে কিছু দেখলো না, তারা এটা নিয়ে কোনো মন্তব্য করলো না, তারা যে যার মতো নেমে গেল। তো ভাইয়ার প্রশ্ন ছিল এটাই যে তাহলে কি শুধুমাত্র আমি তাকে দেখেছিলাম, বাকি সব কি জাস্ট আমার মনের কল্পনা? ভাইয়া যখন এখন এই জিনিসটা ব্যাখ্যা করেন, তখন আমি তার চেহারার মধ্যে স্পষ্ট একটা ভয়ের ছাপ দেখতে পাই যে ওদিন আমি কি দেখেছিলাম, এটা কি সত্যি নাকি শুধুই আমার মনের কল্পনা। যাই হোক, এর ঘটনার পরে ভাইয়া বেশ কিছুদিন এটা নিয়ে খুব টেন্স ছিলেন। উনি যখনই প্রায় ওই বাড়িতে যেতেন তার খারাপ লাগতো, মনের মধ্যে একটা ভয় কাজ করতো, এবং আর বেশি দিন উনি আসলে ওনার ছাত্রদেরকে পড়াতে পারেননি, কারণ তার বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছিল, মেন্টালি সে অনেক ডিসঅর্ডার থাকতো। সো আলটিমেটলি সে ওই জবটা ছেড়ে দিয়েছিলেন। এটাই ছিল আসলে আমার ঘটনা। বোধহয় আরো একটি ঘটনা রয়েছে বলে আমরা ডট টিম থেকে যেটা শুনছিলাম। জি জি, আমার আরো একটি ঘটনা রয়েছে। চলুন তাহলে সেই ঘটনাটা শুনি। জি অবশ্যই। এই ঘটনাটা আমি আমার চাচার কাছ থেকে শুনেছি। এটা আমাদের গ্রামের ঘটনা, চাচাদের একদম জোয়ান বয়সের ঘটনা, যেই মুহূর্তে তারা খুব সবসময় দাপটের সাথে তাদের গ্রামে চলাফেরা করতেন, অনেক সম্পত্তি ছিল তাদের। সেই গ্রামেরই একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন, উনি খুব পরিচিত ব্যক্তি ছিলেন, কিন্তু মানুষরা তাকে মোটেও পছন্দ করতেন না, কারণ হচ্ছে উনি অনেক বাজে কাজের সাথে জড়িত ছিলেন, বিভিন্ন ধরনের খারাপ ব্যবসা করতেন তিনি। তো গ্রামের সব মানুষই মোটামুটি তাকে অপছন্দ করতেন, কেউ তাকে ভালো চোখে দেখতেন না। তো একদিন রাতের ঘটনা, উনি যখন বাসায় ফিরছিলেন ওনার দোকান থেকে, তখন বাসায় যাওয়ার পথে ওনাকে একটা বাঁশঝাড় পার হতে হতো। সেই বাঁশঝাড়ের ওখানে যাওয়ার পরপরই কারো জানি তাকে খুন করে ফেলেন। তার মাথায় বাঁশ দিয়ে বাড়ি মারা হয় এবং ওখানে তিনি কিছুক্ষণ পর মারা যান। আচ্ছা। তারপর যেটা হয় যে যেহেতু ওনাকে মেরে ফেলা হয়েছে, তো পুলিশ আসেন, গ্রামের পুলিশে আসেন, পুলিশে এসে মানুষজনকে জিজ্ঞাসাবাদ করেন, অনেক কিছু হয়। তারপর তারা যেটা বলেন যে যেহেতু খুন হয়েছেন, তো ওনাকে লাশ কাটা ঘরে নিয়ে যেতে হবে, ওনার পোস্টমর্টেম করতে হবে। হ্যাঁ। তো গ্রামের পুলিশরা গ্রামের কিছু ব্যক্তিদেরকে এই দায়িত্বটা দেন, 4-5 জন ব্যক্তিকে। যেহেতু লাশ কাটার ঘরটা ছিল শহরে, তো এই লাশটা তাদেরকে শহরে নিয়ে যেতে হবে। তো যেহেতু কেউ ওনাকে ঠিক পছন্দ করতেন না, প্রথম কেউ রাজি হচ্ছিলেন না তার সাথে যাওয়ার জন্য। বাট কোনো উপায় না দেখে তখন আমার বড় চাচা তার সাথে যাওয়ার জন্য মিন্স হচ্ছে মানে তার লাশটাকে নিয়ে কেউ যেতে চাচ্ছে না। হ্যাঁ, তার লাশটাকে কেউ নিয়ে যেতে চাচ্ছে না লাশ ঘরে, যেখানে তার পোস্টমর্টেম করা হবে। আচ্ছা। যেহেতু ওটা শহরের দিকে ছিল আর পথটা অনেক দূরের ছিল। আচ্ছা, তখন কি পুলিশ চলে এসেছে নাকি পুলিশ তখনও খবর পায়নি? হ্যাঁ, পুলিশই বলেছে যে তাকে লাশ কাটা ঘরে নিয়ে যেতে হবে, যেহেতু তার পোস্টমর্টেম হবে। আচ্ছা আচ্ছা, কিন্তু পুলিশ এই দায়িত্ব নেয়নি যে? হ্যাঁ, পুলিশ এই দায়িত্ব নেয়নি। তারা গ্রামের কিছু মানুষদের বলেছে তার লাশ কাটা ঘরে নিয়ে যেতে, তারপরে যা ব্যবস্থা করার ওনারা করবেন। তো অনেক বলা টলার পর আমার বড় চাচা রাজি হলেন, যেহেতু আর কাউকে পাওয়া যাচ্ছিলেন না। বড় চাচা তার আরো 2-3 জন বন্ধুকে নিয়ে এবং গ্রামের যিনি মাতব্বর ছিলেন, তিনি যেহেতু গ্রাম পরিচালনার দায়িত্বে আছেন, তো উনি মনে করলেন যে তারও সাথে যাওয়া উচিত। উনিও রওনা দিলেন, বেশ 4-5 জনের একটা দল গ্রাম থেকে শহরের উদ্দেশ্যে রওনা দিলেন সেই লাশটাকে নিয়ে। তখন প্রায় বিকাল ছিলেন যখন তারা লাশ কাটা ঘরে পৌঁছালেন। তো ওখানে গিয়ে চাচারা যেটা দেখলেন যে কোনো পুলিশের লোক কিছু ওখানে নেই, পুরো ফাঁকা, শ্মশানের মতো একটা জায়গা, জাস্ট একটা ঘর আছে যেখানে লাশটাকে রাখা হয়, কিন্তু আশেপাশে কোনো বাড়ি ঘর মানুষজন কেউ নেই। কিছু কুকুর দূরে ঘুরে ফিরে বেড়াচ্ছে, তারা ওখানে কিছু লাইক হাঁটি পড়ে আছে যেগুলো নিয়ে কুকুরগুলো নাড়াচাড়া করছিলেন। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে গ্রামের লাশ কাটা ঘর দেখে একটু মানে অবহেলিত জায়গা, খুবই অবহেলিত জায়গা। সেটাকে ঠিক লাশ কাটা ঘরও বলা যাবে না, পরিত্যক্ত একটা ঘর, মানে খড়ের ঘর, খুবই অকওয়ার্ড একটা জায়গা। সো যাই হোক, যখন তারা ওখানে পৌঁছালেন তখন তারা ওখানে কাউকেই দেখতে পারলেন না। তো তারা কোনো মতে লাশটাকে ওই ঘরের মধ্যে রেখে দরজাটা চাপিয়ে দিলেন এবং অপেক্ষা করতে থাকলেন যে কখন পুলিশের লোক আসবেন। বাট অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও, সন্ধ্যা হয়ে যাওয়ার পরও ওনারা দেখলেন যে কোনো পুলিশের লোক আসছে না। তখন তারা সিদ্ধান্ত নিলেন যে তারা থানায় যাবেন। তো এইদিকে ওনারা লাশটাকে একা ফেলেও যেতে পারছেন না, আবার কাউকে যে রাখবেন সেটাও পসিবল হচ্ছে না, কারণ
একজন থাকা ইটস নট সেফ। তো যাই হোক, যে কোনো একজনকে তো থাকতে হবে। তো আমার বড় চাচা দায়িত্ব নিলেন যে ঠিক আছে আমি থাকি, আপনারা যান। ওনারা অনেকবার বোঝানোর চেষ্টা করলো বড় চাচাকে যে এভাবে একা একা থাকা আপনার ঠিক হচ্ছে না, কিন্তু চাচা দেখলেন যে ওনার কোনো প্রবলেম মনে হলো না, যে আমারই গ্রাম, আমারই সবকিছু, আমার কি হবে। তো চাচা ওখানে থেকে গেলেন, আর বাকি যে 3 জন ছিলেন ওনারা থানায় রওনা দিলেন। যাই হোক, এরকম করে অনেকটা সময় পার হলেন। চাচা বাইরে ঘুরে ঘুরে অনেকটা সময় পার করলেন। আর লাশটাকে ওই ঘরের মধ্যে রাখা? জি, লাশটা ঘরের মধ্যে রাখা। অনেকক্ষণ পার হয়ে যাওয়ার পর প্রায় সন্ধ্যা হয়ে আসছে, কিন্তু কারোরই কোনো খবর নেই। যারা গিয়েছিলেন থানায় তাদেরও কোনো খবর নেই, এবং থানা থেকে কোনো লোক তো আসেনি। চাচা এরকম অনেকটা সময় পার করলেন, এবং একটা সময় উনি দেখলেন যে আকাশে অল্প অল্প মেঘ জমছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। বাট চাচার কিছুই করার ছিল না, উনি বসে বসে অপেক্ষা করছিলেন, এবং ওনার মনে হচ্ছিল যে এখনই লোকজন চলে আসবে। তো প্রায় যখন অন্ধকার হয়ে গেল এবং একটা টাইমে যখন বৃষ্টি পড়া শুরু হলো, তো চাচা এবার মনে করলেন যে না, এখানে থাকার ঠিক হচ্ছে না, উনি রওনা দিবেন। তো উনি যখনই দূর পা আগালেন তখনই ওনার মনে হলো যে কেউ তাকে ডাকছে। অবশ্য পরিবেশটা এমন ছিল যে ঝড় হচ্ছে, বাতাস বইছে। তো ওনার মনে হলো যে যারা গিয়েছিল তারা হয়তো ফিরে আসছে। তো উনি ভাবলেন যে ঠিক আছে আমি আরেকটু অপেক্ষা করি। আরো কিছুক্ষণ অপেক্ষা করার পর ওনার মনে হলো যে বৃষ্টির জোরটা অনেক বেড়ে যাচ্ছে, উনি কোনোভাবে বসে থাকতে পারছেন না। তো উনি তখন যেটা করলেন সেটা হচ্ছে উনি লাশ কাটা ঘরের ভিতরে গিয়ে দরজাটা চাপিয়ে দিলেন, যে এই জায়গাটা অ্যাটলিস্ট কিছুটা হলেও সেফ। তো যাই হোক, চাচা লাশ কাটা ঘরে গিয়ে দরজাটা চাপিয়ে দিয়ে এক কোনায় গিয়ে বসলেন। যখন উনি বসলেন তখনই উনি দেখছিলেন যে যার লাশটা আনা হয়েছিল সেই লাশটা যেখানে ওনারা রেখেছিলেন সেখানেই ছিল, কোনো সমস্যা হচ্ছিল না। চাচা আরো কতক্ষণ অপেক্ষা করলেন, কিন্তু তিনি দেখলেন যে যাদের ভয়েস তিনি শুনেছেন মনে করলেন তারা কেউ আসছে না। অনেকটা সময় পার হয়ে গিয়েছে। হঠাৎ করে চাচার মধ্যে কেমন জানি ভয় করা শুরু করলো। উনি চারপাশের পরিবেশটা অনেক থমথমে মনে হলো। দূরে কিছু কুকুরের ডাক শোনা যাচ্ছে, কিন্তু ঠিক কুকুর বললেও ভুল হবে, অনেক ভয়ঙ্কর কিছু শব্দ তার কানে আসতে লাগলেন। হঠাৎ করে তিনি যখন লাশটার দিকে খেয়াল করলেন, তার মনে হলো যে সেটা নড়ে চড়ে উঠলো, কারণ বাইরে প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছিল। তো বিদ্যুতের আলোতে যতটুকু দেখা যাচ্ছিল, তো তখন তো দুপুর বেলায় ছিল বোধহয়। না না, সন্ধ্যা হয়ে গেছিল। সন্ধ্যা হয়ে গেছে। দুপুরবেলা তারা রওনা দিয়েছিলেন, বাট ওখানে অনেকটা সময় পার হওয়ার পর আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসেন। আচ্ছা, তখন পর্যন্ত ওই বাইরের কেউ আর আসে নাই, আপনার চাচা শুধু একাই আছেন? জি, উনি একাই আছেন। আচ্ছা। অনেকক্ষণ থাকার পর চাচার মনে হলো যে লাশটা হঠাৎ নড়ে চড়ে উঠলো। চাচার মনে খটকা লাগলেও উনি খুব একটা পাত্তা দিলেন না, কারণ তার মনে হলো হয়তো কোনো বড় ইঁদুর এটা নিয়ে নাড়াচাড়া করছে। ওকে, যাই হোক, আরো কিছু সময় পার হলো, কিন্তু কিছুক্ষণ পর চাচার মনে হলো যে যার লাশ তারা নিয়ে এসেছেন সেই লাশটা উঠে বসেছে এবং এক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। চাচা প্রচন্ড ভয় পেলেন। তার ইচ্ছা করছিল ওই মুহূর্তে ওখান থেকে ছুটে বের হয়ে যেতে, কিন্তু তিনি ফিল করলেন তিনি হাত পা কিছুই নাড়াতে পারছেন না। অদৃষ্ট একটা ভয় এসে তাকে চেপে ধরলো। তিনি যতই চেষ্টা করেছেন ছুটে বের হতে, কিন্তু পারছেন না। কেন পারছেন না সেটাও তিনি বুঝছেন না। এবং যতবারই লাশটার দিকে তার চোখ যাচ্ছে, যতবারই বিদ্যুৎ চমকাচ্ছে, তার মনে হচ্ছে যে লাশটা উঠে বসেছে, পা নাড়াচ্ছে আর এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। চাচা অনেক ভয় পেলেন, কিন্তু তারপরও তার মনে হলো যে না, যেভাবেই হোক তার এখান থেকে বের হতেই হবে। অনেক মনে সাহস নিয়ে সঞ্চয় করে তিনি ওখান গেটটা খুললেন, এবং গেটটা খোলার পর তিনি যেটা দেখলেন সেটা দেখে তিনি আরো ভয় পেয়ে গেলেন। তিনি দেখলেন 4-5টা কুকুর, কিন্তু কুকুরের সাইজের থেকে অনেক বেশি বড়, সাদা রঙের, তাকে ঘিরে দাঁড়িয়ে আছে, পুরো এই ঘরটাকে ঘিরে, লাশ ঘরটাকে ঘিরে। আচ্ছা, কিন্তু মানে গেট তো বন্ধ ছিল। চাচা অনেক কষ্ট করে ওটা খুলেছিলেন বের হয়ে যাওয়ার জন্য। এবং খুলে দেখলেন যে ব্যাপারটা যদি একটু ক্লিয়ার করতেন, মানে লাশ ঘরের বাইরে কি আপনার চাচা ওয়েট করছিলেন নাকি লাশ ঘরের মধ্যেই ওয়েট করছিলেন? লাশ ঘরের মধ্যেই উনি ওয়েট করছিলেন, যেহেতু বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল ঘন ঘন। তো চাচা মনে করলেন যে আসলে ভিতরে থাকাটাই ওনার জন্য নিরাপদ, বাইরে সেফ না। আচ্ছা, তখন দরজা খুলে দেখলেন যে 4-5টা কুকুরের মতো কিছু একটা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এবং কুকুর সাইজের থেকে অনেক বড় এবং তাদের চেহারা অনেক ভয়ঙ্কর। চাচা বের হলেই তাকে ছিঁড়ে খাবে, এরকম একটা ভয় তার মধ্যে কাজ করছিল। চাচা আরো কিছুক্ষণ ওখানে দাঁড়িয়েছিলেন, বাট সেই কুকুরগুলো ওখান থেকে নড়ছিলই না। তো হঠাৎ করে চাচার কার জানি ভয়েস শুনতে পেলেন, কেউ তাকে বলছে আপনি এখানে কি করছেন। তখন চাচা একটু ফিরে তাকালেন, বাট উনি তখনও কাউকে দেখতে পাচ্ছিলেন না। তখন সে আবার ওই ভয়েসটি শুনতে পেলেন যে আপনি এখানে কি করছেন, আপনি বের হয়ে আসেন। চাচা যখন আশেপাশের পরিবেশটা দেখলেন, তখন দেখলেন যে কুকুরগুলো তার কাছ থেকে অনেক দূরে সরে গেছে, তারা দূরে ঘোরাফেরা করছে, কিন্তু তার কাছে কেউ নেই। তখন চাচা কিছু দূর বের হলেন এবং তারপরে উনি একটা লোককে কিছুটা দেখতে পেলেন
কিন্তু পুরোপুরি তার চেহারাটা উনি দেখতে পাচ্ছিলেন না এবং লোকটা তাকে বারবার বলছিলেন আপনি এখান থেকে চলে যান, আপনি এখানে বেশিক্ষণ থাকবেন না, আর পিছন ফিরে তাকাবেন না। তো চাচা হাঁটছিলেন এবং বারবার চেষ্টা করছিলেন পিছন ফিরে তাকাতে, কিন্তু ওই কণ্ঠটা বারবার তাকে নিষেধ করছিল যে আপনি পিছন ফিরে তাকাবেন না, আপনি সামনে যান, সামনে এগিয়ে যান। তাও যাই হোক, চাচা একটা টাইমে জানি না কেন পিছন ফিরে তাকিয়েছিলেন এবং উনি যেটা দেখলেন সেটা ছিল ঠিক এরকম যে উনি যে মানুষটার কথা শুনছিলেন, যে মানুষটাকে উনি দেখছিলেন সেটা ঠিক মানুষও না, মানুষের আকৃতি নেওয়ার চেষ্টা করছিলেন। তার নাকটা ঠিক নাকের জায়গায় ছিল না, হাতগুলো কেমন নড়বড়ে, পাটাও ঠিক পায়ের জায়গায় ছিল না, চোখগুলো অনেক ভিতরে ঢোকানো ছিল, কেমন ভয়ঙ্কর। ওই মুহূর্তে যখন চাচা ওনার দিকে তাকালেন তখন উনি আরো বিকট শব্দে বলে উঠলেন আপনি পিছনে তাকাবেন না, আপনি সামনে এগিয়ে যান। তখন চাচা আর সহ্য করতে না পেরে ওখান থেকে দৌড় দেন এবং বেশ খানিকক্ষণ দৌড় দিয়ে আসার পর উনি যখন নদীঘাটে চলে আসেন তখন দেখেন যে পুলিশ আর যারা তাদেরকে আনতে গিয়েছিলেন তারা নদীঘাটে এসেছেন। চাচা তখনও দৌড়াচ্ছিলেন, তার কোনো সেন্স ছিল না। আশেপাশে যারা ছিলেন তখন পুলিশের লোক এবং আরো যারা গিয়েছিলেন মাতব্বর, তারা চাচাকে জোরে ধরে রাখার চেষ্টা করছিলেন, কিন্তু চাচা ধরা দিচ্ছিলেন না, হাত পা ছুড়াছুড়ি করছিলেন, যাওয়ার জন্য উতলা হয়েছিলেন। তো অনেক কষ্টে তাকে ওখানে থামানো হয়েছিল এবং একটা টাইমে উনি অসুস্থ হয়ে গিয়েছিলেন, অজ্ঞান হয়ে গিয়েছিলেন, তাকে ধরাধরি করে গ্রামে আনা হয়েছিল। এটাই ছিল আসলে আমার ঘটনা। আসলে ওই দিন কি দেখেছিলেন চাচা সেটা উনি আমাদেরকে এভাবেই ব্যাখ্যা করেছিলেন, কিন্তু কি ছিল সেটা যদি আমরা এখনো চাচার কাছে জানতে চাই উনি আমাদের স্পষ্ট করে কিছু বলেন না। অনেক হয়েছে, এবার উঠো। নাবিলা এবং মিমের দুজনের ঘটনাই শুনলাম, আর সুমন তুমি তো অনেকক্ষণ ধরে চুপ হয়ে আছো। তবে নাবিলার যে ব্যাপারটি হলো যে গাড়ি অ্যাক্সিডেন্টের যে ঘটনাটা বললো আমাদেরকে, এই ব্যাপারটা কিন্তু একটু আসলেই একটু বেশি অস্বাভাবিক। এমনও হতে পারে যে যারা গাড়ি অ্যাক্সিডেন্ট করে তারা মাঝে মাঝে হাইওয়ে গুলোতে এরকম কিছু দেখতে পারে, কে জানে আসলে কত কিছু মাঝে তো কত রহস্য লুকিয়ে থাকে। আর মিম যে গল্পটি বললেন সে গল্পটির লাশ কাটা ঘরের যে ব্যাপারটা আসলে কিন্তু তাই। গ্রামের মধ্যে দেখা যায় যে গ্রাম থেকে অনেক দূরে দূরে লাশ কাটা বা মর্গগুলো থাকে, তো সেটা নিয়ে আমি অনেক কাহিনীও শুনেছি অনেকের কাছ থেকে। অনেক সময় ডট টিমের কাছে অনেকে এ ধরনের গল্পগুলো বলে। নাবিল এবং মিম অনেক ধন্যবাদ আপনাদেরকে। পরের অতিথির কাছে আমরা যাব, তার ঘটনাগুলো শুনবো। প্রথমে একটু পরিচয়টা জেনে নেই আপনার। ভাই আমি মোহাম্মদ রাশিদুজ্জামান নাফি, বাংলাদেশ ইউনিভার্সিটি বিবিএ 8th সেমিস্টার। ওকে, তো নাফি, আমরা তো ডট টিমের কাছে আপনার কিছু ঘটনা শুনেছি। জি ভাই, আই হোপ যে কিছু ভালো ঘটনা আমরা পেতে যাচ্ছি। তো ইনশাআল্লাহ। আমরা ঘটনার দিকে যাই। প্রথমে কোন ঘটনাটা শেয়ার করতে চাই? হ্যাঁ ভাই, প্রথমে আমি আমার ছোটবেলার একটা ঘটনা শেয়ার করতে চাই, তো অনুমতি দিলে আমি শুরু করতে পারি? প্লিজ। তো তখন ছিল 2008 একদম শেষে ডিসেম্বর মাস, যে আমাদের স্কুল, আমি আবার উইলস স্কুলে পড়তাম, উইলস সেটেল ফর হায়ার সেকেন্ডারি স্কুল। তো আমাদের ফাইনাল এক্সাম শেষ হয়ে গিয়েছিল নভেম্বরের শেষের দিকে, ডিসেম্বর মাসটা পুরো আমাদের হাতে ছিল একদম বন্ধের জন্য, ছুটির। তো তখন আমরা ফ্যামিলিগতভাবে ডিসাইড করলাম যে আমরা গ্রামে যাব ঘুরতে, শীতের সময় ঘুরেও হয়তো মজা পাবো। তো যথারীতি আমরা ফ্যামিলি নিয়ে চলে গেলাম গ্রামে। তো তখন আবার ইলেকশনের সময় ছিল, যে গ্রামের চারপাশে একটা হই হই রই রই উৎসব, যে গ্রামের লোকরা যে ইলেকশনটাকে এতটা এভাবে সেলিব্রেট করে সেটা আমি আগে কখনো দেখি নাই। তো গেলাম ভাইরা মিলে, ঘুরতেছি ফিরতেছি, খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি, দিনকাল বেশ ভালোই যাচ্ছিল। একদিন মেজো চাচুর বাসায় যাই, তো বাসা থেকে আমাদের বের হইতে একটু লেট হয়ে যায়, কারণ মেজো চাচু বললো যে তোমরা আমার বাসায় ডিনার না করে যেতে পারবা না, এতদিন পর ঢাকা থেকে আসো, নেক্সট টাইম আবার কবে না কবে আসবো, তোমাদের খেতে হবে মাস্ট। তো ভালো কথা, আমরা ডিনার করলাম। ডিনার করার পর তখন আমরা ছিলাম 4 ভাই, আমি একা আর বাকি 3 জন আমার কাজিন। তো আমরা যথারীতি সন্ধ্যা 4:30টার পরে আমরা ওখান থেকে বের হলাম। শীতের রাত, চারপাশে অনেক ঠান্ডা, কুয়াশা, ঠান্ডা বাতাস। তো ভ্যানে করে আমরা সবাই আসতেছি, শীতে সবাই কাপাকাপি লাগাই দিছি। তো এমন সময় ভ্যান বেশ ভালোই যাচ্ছিল, তো হঠাৎ করে মাঝখানে রাস্তায় একটা জায়গায় ভ্যানের চাক্কা লিক হয়ে যায়। তো এখন 4 জন লোক, ভ্যানওয়ালা একা। তো ও বলতেছে ভাই আসলে চাক্কা একটা লিক হয়ে গেছে, তো আমার একার পক্ষে টানা সম্ভব না, যদি আপনারা 2 জন নেমে যেতেন, একটু আমাকে হেল্প করতেন বা সহযোগিতা করতেন, আমার জন্য অনেক সুবিধা হতো। তো আমার 2টা ভাই নেমে গেল, আর তখন আমি ছোট ছিলাম, ক্লাস 8 পাস করছি, 9-এ উঠছি মাত্র, উঠবো। ভালো কথা, তারা ধাক্কা দিচ্ছে। তো ইতিমধ্যে যখন রাস্তা আমরা একটু সামনে গেছি, তো তখন আমরা দেখলাম একটা জায়গা, একটা দোকান দেখা যায়, ওখানে কুপি নিয়ে একজন
বুড়ি মহিলা বসে আছে। আচ্ছা। তো তার পাশে আর একজন দাঁড়িয়ালা লোক, হয়তো তার হাজবেন্ড বা তার হয়তো সহকর্মী বা কিছু একটা হবে। তো ওনার বেসিক্যালি ছিল চায়ের দোকান, বা চায়ের দোকানের মধ্যে স্পেশাল দুইটা আইটেম, যেটা ছিল একটা দই আর একটা ছিল হচ্ছে গিয়ে গরুর দুধ। গেলাম যে ওখানে, তো ওই বুড়িমা বলতেছে, তাকে আমি সব ফার্স্টে বলছি, বুড়িমা আপনার এখানে কি চা পাওয়া যাবে? তো সে আমাকে বলতেছে, বাবা তুমি মনে হয় ঢাকা থেকে আসছো। তাই বললাম, আপনি কিভাবে বুঝলেন? তোমার গলার ভয়েস দেখে আমি বুঝতে পারছি। তো পরে আমার কাজিনরা আসলো, তারা বললো যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো তখন বললো যে বাবা আমার এখানে গরুর দুধটা আর দইটা তোমরা খেয়ে দেখতে পারো, অনেক বেশি টেস্টি, এরকমটা কোথাও পাবা না। যখনই আমি দই শুনছি আমি পাগল হয়ে গেছি, আমি খাবোই খাবো। তো সবাই দইটা খাইলাম, দুধটাও খাইলাম। তবে খাওয়ার পর এত টেস্টি জিনিস যে আমার গ্রামে ওইখানে আছে এটা আমি আগে জানতাম না। এবং ওই দইটা ছিল আমার লাইফের সবচেয়ে বেস্ট একটা দই। তো সহকর্মী ছিল, আমি তার এই বুড়িমাকে জিজ্ঞাসা করি না এটা তার হাজবেন্ড নাকি, তার সাথেই দেখছি আর কি সহকর্মী। তো তার হাতে আবার একটা লাঠি ছিল। তো সেই হাঁটতেছে, বললো যে আপনাদের ভ্যানটা হয়তো লিক হয়ে গেছে, আপনি ভ্যানটা আমার দোকানের সামনে এই রাস্তার উপরে রাখেন, আপনার ভ্যানটা কেউ নিবে না। ভ্যানওয়ালা যে সেও বলতেছে আচ্ছা ভাই ঠিক আছে রাখলাম। তো বলতেছে আপনার একটু বসেন, আপনার এখানে রেস্টুরেন্ট বা কিছু খান, আমি মেকানিক্স নিয়ে আসতেছি ভ্যানটা ঠিক করার জন্য। তো সে মেকানিক্স নিয়ে আসলো। সে মেকানিক্স ও প্রচুর ফাস্ট, লাইক 2-3 মিনিটস এর মধ্যে একটা ভ্যানের টায়ার রিপেয়ার ঠিক করে ফেলছে। তো ভালো কথা। তারপর সবাই মিলে ভ্যানে উঠলাম। তবে হ্যাঁ এখানে একটা জিনিস কি, বুড়িমাকে আমরা টাকা দিতে গেলাম যে আপনার প্লেট কত করে। তো বললো বাবা আমার টাকা লাগবে না। তো তারা বলতেছে আপনারা আমাদের গ্রামের অতিথি, অতিথির কিভাবে আপ্যায়ন করে, আপনারা আমাদের এখানকার অতিথি, তো টাকা আমার যাই হোক, কোনো না কোনো কারণে তারা আপনাদের তারা কাছ থেকে নিতে টাকা নিতে চাচ্ছিল একেবারেই না। অক্ষম, বা সে নিবেই না। তো ভ্যানে ওঠার সময় তারা দুজনই খুব সুন্দরভাবে আমাদেরকে আগায় দিয়ে গেল। 5 মিনিট আমাদের সাথে ছিল। তো এই 5 মিনিটের মধ্যে শেষের 2টা মিনিট, 3 মিনিট যাওয়ার পর আমি আমার পকেট থেকে ফোনটা বার করি যে ভাইয়াকে বাবাকে একটা ফোন দেওয়ার জন্য। তো আমার ফোনটা স্টার্ট হচ্ছিল না। তো আমার ফোন যখন স্টার্ট হচ্ছে না এইটা দেখে তখন আমার কাজিনরাও ফোন বার করে যে আমারটা দিয়ে দে। বাট ইন দ্যাট টাইম ওদের দুজনের ফোনও স্টার্ট হচ্ছে না। শুধু যে স্টার্ট হচ্ছে না তাই না, ইভেন আমাদের ভ্যানের সামনে যে একটা হেডলাইট ছিল ব্যাটারি চালিত, সেটাও স্টার্ট হচ্ছে না। লাইক দ্যাট যে ইন দ্যাট টাইম যে ব্যাটারি চালিত আমাদের কাছে যে কটা জিনিস ছিল, যে কটা গ্যাজেট ছিল, একটাও স্টার্ট হচ্ছে না, ইভেন ভ্যানেরও কিছু স্টার্ট হচ্ছে না। তো আমরা একটা টাইম হুট করে সবাই একটু নার্ভাস হয়ে যায়, আসলে হচ্ছেটা কি, এরকম তো হওয়ার কথা না। তখনও তারা ছিল। একদম যখন শেষের দিকে আবার সবাই গুতাগুতি লাগাইছি যে স্টার্ট কেন হবে না, ফোন খুলো, এই খুলো, সিম আবার লাগাও, আবার ব্যাটারি লাগাও, এই করো সেই করো, সবাই এগুলি নিয়ে ব্যস্ত। তো করতেছে অমন সময় পাশে থেকে বুড়িমা আর ওই বুড়া লোকটা বললো আচ্ছা বাবা আপনারা এবার যান, আর কোনো সমস্যা নাই। এই কথা বলে তারা পিছন দিকে হাঁটা শুরু করলো। তো তখন তারা যে পিছন দিকে হাঁটতেছে আমরা তাদের দিকে ওভাবে ফোকাসিংটা করি নাই, কারণ আমাদের ফোনগুলি কেন স্টার্ট হচ্ছে না, আমাদের ফোকাসিংটা তখন এদিকে চলে গেছে। তো তারা আমাদের কাছ থেকে বিদায় নেয়ার উইথিন 2 মিনিটের মধ্যে আমাদের সবার ফোন স্টার্ট হয়ে গেছে। ফার্স্ট কোইন্সিডেন্স। দোকানটা থেকে কত দূর চলে এসেছেন? দোকানটা থেকে অলমোস্ট কত, ভ্যান যদি সে 5 মিনিট নর্মালি চালায়, হেঁটে হেঁটে টানে কত দূর আর যাবে, 200 পা বা 300 পা। ওনারা আবার এত দূর কেন এসেছে? তারা আমাদের সাথে এসেছে, বলছে আপনার গেস্ট, আপনি একটু আগে দিই আপনাদেরকে আমরা। আচ্ছা, তো আমরা ওভাবে পজিটিভলি নিয়েছি যে হয়তো অতিথি পাইছে, তার উপর আমার আব্বু আবার ওই এলাকায় ইলেকশন করতো, আমরা এরকমটাই ধরে নিছি। তো হয়েছে খুব ভালো কথা। তো ফোনগুলি স্টার্ট হওয়ার পর আমার ভ্যানের সামনে যে হেডলাইট ছিল সেটাও স্টার্ট হয়েছে। তো ভ্যানওয়ালা বলতেছে হয়তো বা এই যে তার একটু ঝামেলা হয়েছিল তাই স্টার্ট হচ্ছিল না। তো তারপর আমরা তাদেরকে খোদা হাফেজ বলবো, যখনই পিছিয়ে তাকাই সবচেয়ে অবাক লাগে তখন যে পিছনে আমি কুয়াশা ছাড়া কিছুই দেখতে পাই না, মানে তাদেরকে আর দেখা যাচ্ছে না। তাদের আমি কোনো অস্তিত্বই খুঁজে পাচ্ছি না। তো তখন আমি সাথে সাথে, আমি সবচেয়ে ছোট, আর আমি যদি কোনো কিছু জিত করি বা ভাইদের কাছে একটু ভালোভাবে চাই, আমার ভাইরা সবসময় সেটা আমাকে দিয়ে থাকে, সবসময় দিয়ে থাকে। তো তখন ভাইয়া বলতেছে, বড় ভাই যে ছিল, তো সে বলতেছে এই ভ্যান ঘুরান, এত লাফালাফি করতেছে, একটা মাত্র ছোট ভাই আমার, কি আর কি করবে, ঘুরান, ওই পর্যন্ত চাই। ওই পর্যন্ত যে ওখানে এমন কোনো অস্তিত্ব পেলাম না, তার কোনো মানে একেবারেই নাই, দোকান তো নাই, কিছুই নাই, ইভেন একটা খাট দেখা গেছে, এবং এই খাটটাতে আসলে দোকান ওঠার মতো না। 1 মিনিট, মানে ওখানে আপনারা যখন ওই মানুষগুলোকে খুঁজতে গেছেন দোকান পর্যন্ত নেই, কিছুই নেই, কিছুই নেই, মাত্র মেবি 5 মিনিট বা 10 মিনিটের ব্যবধান হবে, কিভাবে সম্ভব? কিছুই নেই। তো আমরা যে দইটই যে খাইছি, বাট এগুলি আমাদের মনে আছে এবং আমাদের পেটও ভরা। তো তারপর আমরা ভ্যান নিয়ে আবার ব্যাক করলাম, সবার মধ্যে চিন্তা যে এটা আসলে কি হইলো আমাদের সাথে, কেউ বিশ্বাস করতেছি না, বা প্রত্যেকেই চাক্ষুষ, প্রত্যেকে আমরা লোকগুলিকে দেখছি, লোকগুলিও আবার সাধারণ লোকের থেকে একটু লম্বা, 6 ফুট 2 ইঞ্চির উপর, আর প্রচুর স্বাস্থ্যবান।
আচ্ছা, তো ভাইয়া বললো যে আসলে কি হচ্ছে নাফি, এখন এগুলি কাউকে বলার দরকার নেই, কাউকে শেয়ার করার দরকার নেই, আপাতত আজকে রাতটা পাস করো, দেখো সকালবেলা কি হয়। তো গেলাম, বিশ্বাস করবেন কিনা জানি না ভাইয়া, সকালবেলা আমাদের 4 জনেরই জ্বর। আমার 103 ডিগ্রি, আর যে ভাইয়া আমাকে বললো কাউকে রাত্রেবেলা বলো না, তার 104 ডিগ্রি, তার সবচেয়ে বেশি জ্বর। তো বাসায় চাচুরা ছিল, বাবা ছিল, তারা ডাক্তার দেখতে চলে গেল। তো ডাক্তার ডাকছে, ডাক্তার আসে, সে বলতেছে মেবি সিজন চেঞ্জ, হয়তো আবহাওয়ার সাথে ওদের স্যুট করতেছে না, তার জন্য ওদের জ্বরটা আসছে। পরে আমরা ফুপিকে একটা কাহিনী ডাক দিয়ে বলি, কারণ ফুপি আমাদের সাথে খুব মিশুক ছিল। তো ফুপি বলতেছে যে রাত্রে হয়েছে, তুমি রাত্রে বলতা সবচেয়ে ভালো হতো, তাহলে সকালে ফজর আজানের আগে তোমাকে হুজুর ডাকাইতাম বা কিছু একটা করতাম। তো ফুপি এই কথা শোনার পর ফুপি ফুপাকে বলে, ফুপা পরে হুজুর ডাকে। তো বাসার সবাই তখন সামনে ছিল, সবার সামনে কাহিনী শুনলো। পরে হুজুর একটা রুমের মধ্যে কিছুক্ষণ ছিল, রুমে থাকার পর সে বার হয়ে আসলো, সে আমাদের 4 জনকে ফু দিল। তো ফুটা দিল কেন এটা জানি না, সে বলছে যে এই রিজনটা আপনার জানতে হবে না। তো ফুটা দেওয়ার পর সে বললো যে আপনাদের সাথে যা হয়েছে, আপনাদের হয়তো কোনো বদ জিন বা কোনো প্রেতাত্মা আপনাদের কোনো ক্ষতি করতে চাইছিল, বাট আল্লাহর রহমতে যে আপনাদের সাথে যে 2টা জিন দেখছেন তারা হচ্ছে কি ভালো জিন, তারা আপনাদের প্রোটেক্ট করছে, এর জন্যই তারা আমাদের সাথে ছিল। এবং মানে আমরা যে গেস্ট হিসেবে তাদের ওখানে আসছি বা দাঁড়াইছি, তার জন্য তারা আমাদের আপ্যায়ন করছে। শুধু তাই না, এবং তারা আমাদের একটু আগেও দিচ্ছে, জানি রাস্তার মধ্যে যদি কোনো আবার ক্ষতি টাইপের কিছু হয় বা আবার যে কোনো প্রেতাত্মা এসে ভর করে। এখানে আমার একটু প্রশ্ন দাঁড়িয়ে যাচ্ছে যে যে রিক্সাওয়ালা আপনার ভ্যানওয়ালা আপনাদেরকে নিয়ে যাচ্ছিল, সে তো ওখানকার লোকাল। সে এখানকার লোকাল না, সে এখানে 30 বছর যাবত রিক্সা বা ভ্যান 30 বছর যাবত ভ্যান চালায়। তো তার তো জানার কথা ছিল এখানে একটা দোকান থাকবে কি থাকবে না। হ্যাঁ, দ্যাটস রাইট, তার জানার কথা ছিল, বাট সে আমাকে একটা কথার তখন রিপ্লাই দিছিল ভাইয়াকে, যে ভাই আমি 7 দিন ধরে অসুস্থ, আমি আজকে 7 দিন পর বাসা থেকে বের হয়েছি, আপনার আমার ভ্যানে যে সিটের সাথে দেখতে পারবেন আমার মেডিকেল রিপোর্ট আছে, এই হসপিটালে এই ডাক্তারকে দেখাইছি, এই তার ডকুমেন্ট। কথা হচ্ছে কি এখন ইলেকশনের সময়, এখানে অনেক নতুন নতুন রিক্সাওয়ালা আসতেছে, অনেক নতুন চায়ের দোকান হচ্ছে, তো সবগুলি লোককে না এই নির্বাচনের সময় আমরা চিনে উঠতে পারি না, বাট এমনি রেগুলার সময় আমরা ঠিকই তাদেরকে চিনতে পারি, কারণ তাদের সাথে আমরা মিশি, বাট এই সময়টাতে তাদেরকে ধরাটা বা চেনাটা খুব টাফ। ওকে, দ্যাট মিনস হচ্ছে রিক্সাওয়ালা আসলে ওই রাস্তা দিয়ে তার গত 1 সপ্তাহে যাতায়াত হয় একেবারেই না। এবং যেহেতু নির্বাচন চলছিল, আমরা নির্বাচনের সময় দেখিয়েছি অনেক সময় ছোটখাটো চায়ের দোকান বা এগুলো কিছু কিছু টং জাতীয় কিছু দোকান হুট করে গড়িয়ে যায়। হ্যাঁ, সো এই ধরনের কিছু একটা চিন্তা করা হয়েছে। ডেফিনেটলি। ওকে, সো দ্যাট ওয়াজ ইউর ফার্স্ট এক্সপিরিয়েন্স। লাইক দ্যাট, অ্যান্ড ফার্স্ট এক্সপিরিয়েন্স শুধু তাই না, আমি আসলে এই জিনিসটার প্রতি অনেকটা কিউরিয়াসিটি জন্মে তখন থেকেই আসলে কি হচ্ছিল। এরপরে আমি 2বার ওই জায়গাটাতেই গেছি, বাট এখন পর্যন্ত আল্লাহর রহমতে আমার সাথে কোনো একটা ব্যাড কোনো এরকম সিনারি হয় নাই, বা আমি এরকম ফেস করতে সক্ষম হই নাই। আল্লাহর রহমতে খুব সেফলি গেছি, আসি, আমার কোনো প্রবলেম হয় নাই। ওকে, সো এটা যেহেতু প্রথম ঘটনা আমাদের শোনা হয়ে গেল, এবার আমরা পরবর্তী ঘটনার দিকে যেতে চাই। আর কোনো ঘটনা কি আছে যেটা আপনি আমি আমার আরো একটি ঘটনা শেয়ার করতে চাই, যেটা আমার লাইফ এক্সপিরিয়েন্স থেকে নেয়া, এবং সবচেয়ে সেকেন্ড বেস্ট মিরাকেল, মানে আমি কখনো ভাবিও না যে আসলে এরকমটা মানুষের সাথে হতে পারে। তো ইন্টার পরীক্ষা দেওয়ার পর আমি আসলে ছোট থেকে একটু ঘোরাঘুরির দিকে বেশি ঝোঁক ছিল আমার, আমি একটু বেশি ঘোরাঘুরি করতে পছন্দ করতাম। তো শুরুর দিকে ইন্টার পরীক্ষা দেওয়ার পর ভার্সিটিতে উঠলাম, ভার্সিটিতে ভর্তি হলাম, ভালোই লাগতেছে, দিনকাল ভালো যাচ্ছে, অন্যভাবে পড়ালেখার একটা প্রেশার নাই, অনেক হাতে সময় পাচ্ছি। তো এই সময়টাতে আমার ঘোরাঘুরির মাত্রা অনেক বেশি মাত্রায় বেড়ে যায়, আমি যখন তখন যেখানে সেখানে চলে যাচ্ছি, একদম ফ্রিডম নিয়ে ঘুরতেছি, অনেক নতুন নতুন ফ্রেন্ড আসতেছে, সবার সাথে পরিচয়, অনেক মজা লাগতেছে, মানে দিনকাল পুরো অন্যভাবে যাচ্ছে, আর খুবই ভালোভাবে যাচ্ছে, যেটা কিনা আশা করি নাই কখনো। তো আমি আবার 2টা জিনিস খুব পছন্দ করি, একটা হচ্ছে গিয়ে লং রাইডে যাওয়া, সাইকেল বা গাড়ি। সাইকেল বা গাড়ি যে 2টা যে কোনো একটা হলো আমার কাছে সবচেয়ে বেস্ট, যে কোনো ওয়েদার সাথে আমি খাপ খাওয়াই নিতে পারি। তো একদিন আমি আর আমার একটা ফ্রেন্ড, খুব ভালো একটা ফ্রেন্ড, দুজনেই আমরা সাইক্লিস্ট। তো হুট করে চিন্তা করলাম যে শুক্রবার দিন দুপুরে জুমার নামাজ পড়ে তো চল এখন জাহাঙ্গীরনগর যাবো, ওখানে যে খিচুড়ি খেয়ে আসবো। জাহাঙ্গীরনগর গেটের কাছে যে খিচুড়ি রোস্টটা বেচে, ইটস আ ভেরি টেস্টি ফুড। রওনা দিলাম, সাইকেলে করে যাব। তো সাইকেলে করে গেলাম, ওখানে জাহাঙ্গীরনগরে কিছু ফ্রেন্ড ছিল, ওদের সাথে পরিচয় হলো। তো আমাদের ব্যাক করতে একটু লেট হয়ে গেছিল, যে আমরা বুঝতে পারি না যে এত ফার্স্ট টাইমটা চলে যাবে। তো আমরা যখন ব্যাক করতেছিলাম তখন অলমোস্ট কত 6:30 কি 7টা বাজে, আর শীতের সময় 6:30 7টার দিকে অনেক ভালো একটা অন্ধকার হয়ে যায়, আর হাইওয়েতে কখনো ল্যাম্প পোস্টও থাকে না, তো রাস্তাঘাট প্রচুর অন্ধকার ছিল, আমাদের সাইকেল চালাতে খুব কষ্ট হচ্ছিল। তবুও চাঁদের আলোতে যথারীতি যতটুকু ভালোভাবে সম্ভব ট্রাই করছে হার্ড অ্যান্ড সোল চালানোর। তো মাঝখানে
ওইখানে রাস্তার মধ্যে একটু ভাঙা ছিল। তো ওই জায়গাটা আমি ভালোই গেস করতে পারছি। তো গেস করার ফলে আমি ভাঙাটা ক্রস করার জন্য আমি একটু ডান দিকে যে সাইকেলটা নিয়ে ইউটার্ন নিয়ে চলে যাবো বা একটু ঘোরায় নিয়ে যাব। তো এর জন্য আমি ডান দিকেও নিছি। তো এখন আমি যখন বাম লেনে আসবো বা আমার লেনটাতে আমি আসবো, এমন সময় পিছন থেকে একটা বাইক হর্ন দিচ্ছে তাকে সাইড দেওয়ার জন্য। সে বারবার ডিপেড শো করতেছে যে তাকে সাইড দেওয়ার জন্য আপনি আরেক দিকে সরে যান, আমাকে আগে যেতে দেন। তো যথারীতি আমি ডান দিকে একদম চেপে যাই। তো ডান দিকে চেপে যাওয়া আমার ভুলটা হয়, সেটা হচ্ছে গিয়ে ডান দিকটা ছিল একেবারেই হাইওয়ে বাসের জন্য, যেখানে বাসগুলি 100, 110, 60, 70 এরকম স্পিড অ্যাভেলেবেল থাকে। তো পাশে দিয়ে অলরেডি একটা বাস চলেও গেছে। তো আমার তো অবস্থা একটু বেশি খারাপ যে কি না কি হয়, কি ভুল করলাম। আর একটা বাস যখন 60 বা 70-তে আসে তখন কিন্তু আসলে বোঝা যায় না, পিছনে এই তাকাবো মাথা ঘুরাইতেই দেখি আর একটা বাস চলে আসে। তো এরই মধ্যে আমার সাথে আর একটা ফ্রেন্ড যে ছিল ওকে বলে নি, ও আবার অনেক আগে চলে গেছে। ভাঙা গর্তটা ছিল ও ওটার উপর দিয়ে নিয়ে গেছে। তো তার জন্য ওকে থামতে হয় নাই আর সাইকেল স্পিডও কমাতে হয় নাই। তো ওর মতো টানতে টানতে চলে গেছে, ভালো কথা। তো আমি একদম ডান দিকে পড়ে গেছি। তো এখন ইন দ্যাট টাইম অপোজিট ডিরেকশন থেকে আর একটা বাস আসতেছে এন্ড আমার পিছনেও আর একটা বাস আসতেছে। সে বারবার হর্ন দিচ্ছে, ডিপ্যাড দিচ্ছে এবং তার স্পিডটা প্রচুর, এটা আমি বুঝতে পারতেছি তার হর্ন দেখে, তার স্পিডে বা গেসিং থেকে। তো এমন সময় একটু সুঠাম দেহের লোক, সুস্বাস্থ্যের অধিকারী লোক, সে কোত্থেকে এসে আমাকে ধরলো। আমার পুরো সাইকেলের উপর মনে হয় সে যেন ভর করলো বা সাইকেলটাকে সে ধরলো, ধরে এত জোরে একটা টান দিল যে পুরো এলিয়েন থেকে একদম ওই পার নিয়ে গেল, একদম এপার থেকে ওপার। যে আমি পুরা সারপ্রাইজড এন্ড আমি কখনো এতটা স্পিড পাইনি। কারণ আমার সামনে দিয়ে একটা বাস যদি 60 স্পিডে যায়, তাকে ওভারটেক করতে হলে অবশ্যই আমার 65 থেকে 70 উঠাতে হবে। তো একটা সাইকেলে কখনো 70 স্পিড উঠানো পসিবলই না, একেবারে ইম্পসিবল। তো ইন দ্যাট টাইম বাসের সামনে দিয়ে আমাকে ওভারটেক করে সে নিয়ে গেল এন্ড টোটালি সেফ প্লেস। তার চেয়ে বড় কথা হচ্ছে গিয়ে আমি যেখানটা দাঁড়ায় ছিলাম বা যে জায়গাটা পড়ছিলাম, ওই জায়গাটা দুইটা বাস যখন সাইড ক্রস করতেছিল, কোন একজন নর্মাল মানুষ বা একজন সুস্বাস্থ্যের অধিকারীকে ওখানে দাঁড়ায় থাকার মতো স্পেস পাবে না। আপনার ফ্রেন্ড কোথায় ছিল? সে অনেক আগে চলে গেছে, সে আর পিছন দিকে তাকায় না। তো সে আবার পরে সামনে যে থামছিল, থেমে সে আমাকে ফোন দিছিল। তো আমার ঘটনাটা ছিল এরকম যে যখন মানে কোনো একটা ইনসিডেন্ট, এমন একটা ঘটনা ঘটে গেছে যেখানে আপনি পুরো দুটো গাড়ির মাঝে পড়ে যাচ্ছিলেন, হঠাৎ করেই কোনো একটা লোক উদয় হয়ে আপনাকে ওখান থেকে খুব তড়িৎ গতিতে বের করে নিয়ে আসে। আর লোকটা যে আমার সামনে থেকে আসে তা না, লোকটা আমার পিছন থেকে আসে। তো আমি ফার্স্টে ভেবেছিলাম পিছন থেকে কি, আমি তো পিছন দিকে কখনোই তাকাবো না ইন দ্যাট টাইম। তো পিছন থেকে সে আমাকে আসছিল, আর পিছন থেকে এসে সে আমার সাইকেলের আমার বাম হাতটা আর আমার সাইকেলের পিছনে যে সিটটা, এই দুইটা ধরছে। এই দুইটা ধরায় কি হয়েছে, আমার সাইকেলটাকে সে বাম দিকে বিদ্যুৎ বেগে নিয়ে গেছে আর আমি পুরো ইমব্যালেন্স, পুরাই ইমব্যালেন্স। কারণ ইমব্যালেন্স এই জন্যই আমি বলবো যে সাইকেলটা যখন সে বাম দিকে নিয়ে থামাইছে তখন আমি বাম দিকেই পড়ে গেছি। যদি আমার ব্যালেন্স থাকতো আমার সাইকেল নিয়ে পড়তাম, বাট আমার সাইকেল স্ট্যান্ড, বাট আমি কেন পড়ে গেছি। তারপর কি হলো? ওই লোকটার সাথে কথা? তো ওই লোকটা পরে আমাকে হাত ধরে উঠাইলো, বললো যে ভাই এরকম ভুল করতে হয় না, এটা তো হাইওয়ে, আর একটু দেখে শুনে চালানো ভালো। তো বললাম ভাই থ্যাংক ইউ ভাই, মানে থ্যাংক ইউ যে তাকে আমি বলবো, আসলে আমি ভাষা খুঁজে পাচ্ছিলাম না। আমার গায়ে ময়লা লাগতেছিল, আমি ময়লাটা সরাচ্ছিলাম, তাকে কিছু বলবো, এই ঠান্ডার মধ্যে আমি ঘামতেছি, এরকম হচ্ছে। তো টোটালি স্পিচলেস। তো তারপর সে বললো এই কথা বলো, আচ্ছা ভাই ঠিক আছে আমি এখন যাই, খোদা হাফেজ। তো বললাম হ্যাঁ ভাই শিওর, ঠিক আছে। তো আমি এই করে দেখলাম আমার সাইকেলে কোনো ময়লা লাগছে কিনা, এটার দিকে নজর দিই। তো দেখলাম আমার সাইকেলে কোনো ময়লা টলা কিছুই লাগে নাই, যা লাগার আমার প্যান্টে, মানে আমি আচারটা যখন খাইছি তখনই আমার গায়ে ময়লাটা লাগার লাগছে। তো ভালো কথা। তো তারপর আমি তার সাথে একটু কথা বলা বা তার নামটা জানা বা তার কন্ট্যাক্ট নাম্বারটা নেওয়ার একটা কিউরিওসিটি মাথায় জায়গা যে যাই নাই, একটু হ্যান্ডশেকটা করি অ্যাটলিস্ট। তো তাকায় আমি সবচেয়ে বেশি সারপ্রাইজ হয়েছি, আমি আশেপাশে কাউকে দেখতে পেলাম না। মুহূর্তের মধ্যে একজন লোক এভাবে আসবে, মুহূর্তের মধ্যে একজন লোক সেভ করবে আর মুহূর্তের মধ্যে সে চলে যাবে, এটা আমি একেবারে মানতে পারতেছি না। আর ঘটনাটা সাক্ষী আমি, আর আমার সাথে যে ফ্রেন্ড ছিল ও আমাকে বারবার কোশ্চেন, ও অলরেডি পিছন থেকে আসা শুরু করতেছিল যে তুই নাই কেন, তুই এত ঘামতেছিস কেন, তোর গায়ে এত ময়লা কোত্থেকে লাগলো, সাইকেল এখানে থামাইছে কে? আপনি আর ওই লোকটাকে দেখেনি? মানে যেহেতু বলছিলেন হাইওয়েতে আছেন, দ্যাট মিনস হাইওয়েতে তো দৃষ্টিসীমা অনেক দূর পর্যন্ত যায়, অবশ্যই মানুষ অবশ্যই হুট করে নাই হয়ে যাওয়ার মতো কোনো রিজন অবশ্যই। তারপরে আমি ওকে বললাম, তো ও তখন বলতেছে তুই যে এটা বলতেছিস তোর প্রমাণ কি, তুই আসবে কি? তো তখন আমি বললাম দোস্ত তুই কি এটা আমার টিউবটা টায়ারটা চেক করে দেখতে পারবি? তখন সে দেখলো সাইকেলে যদি আপনি স্লাইড দেন, তো স্লাইড দিতে গেলে আপনার টায়ারটা অনেক ক্ষয়ে যায়।
প্রচন্ড রকমের ক্ষয়ে যায়। তো সে দেখতেছে যে আমার সাইকেলের টায়ার নষ্ট হয়ে গেছে, যে একটা যে স্লাইড হয়েছে রাস্তার মধ্যে একটা দাগ যে পড়বে ওরকম একটা স্ক্র্যাচ দেখা যাচ্ছে। ওর ফোনের ফ্ল্যাশ লাইট, কারণ তখন সন্ধ্যাবেলা ফ্ল্যাশ লাইট বা ওর হাতে আর একটা লাইট ছিল, সেটা হচ্ছে গিয়ে হেডলাইটের মতো সামনে, ওইটা দিয়ে বলতেছে তো এদিকে মনে হয় একটা দাগ পড়তে পারে। আর সাইকেলে এখানে দেখ স্লাইডের মধ্যে তোর সাইকেলের যে টায়ারের টিউবের মধ্যে যে কাঠটা ছিল সে কাঠটা ক্ষয় হয়ে গেছে, মেবি কেউ স্লিপ কাটছে বা কিছু একটা হয়েছে। ওকে, তো তারপর আমি বললাম দোস্ত আসলে হইতে পারে, বাট আসলে এরকমটা আমার সাথে কখনো হয় নাই। পরে ও আমাকে নিয়ে একটা চায়ের দোকানে, পাশেই ছিল সামনে, চায়ের দোকানে বসলো, কিছু খাওয়ালো। তো আমরা অনেকক্ষণ রেস্ট নিলাম ওই জায়গা, তারপর আস্তে আস্তে ঢাকার দিকে বাসতে থাকি। তো আসার মধ্যে রাস্তায় টিউবের সমস্যা হয়নি, বাট বাসার কাছে কাছে আসতে যায় পরে আমি আর সাইকেল চালানোর সেই শক্তিটা পাইনি, পরে আমার হেঁটে আসতে হয়েছে সাইকেল নিয়ে।